ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। সকাল সকাল শুরু করছি আজকের দিনটা। আজকে আমাদের বেনারসে হচ্ছে ডে 2, সেকেন্ড দিন আজকে। কিন্তু আজকে আমরা বেনারসে থাকছি না, চললাম এলাহাবাদে। তাই আমরা হোটেল থেকে গাড়ি বুক করে নিলাম। গাড়ি বুক করে আমরা যাচ্ছি এলাহাবাদে। আর গাড়ির জন্য আমাদের হোটেল থেকে নিয়েছে 4,500 টাকা উইথ টোল ট্যাক্স, যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে 4,500 টাকা নিয়েছে। পূর্ববর্তী এলাহাবাদ ভ্রমণের প্রথম ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা হোটেলে সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকেই গাড়ি বুক করে বেরিয়ে পড়ি বারাণসী থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। দেখিয়েছিলাম কিভাবে বারাণসী থেকে প্রয়াগরাজ এসেছিলাম, এসে এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে বোটে করে যাই সঙ্গম ঘুরতে, 3 নদীর সঙ্গম দেখি, গঙ্গা জল নিয়ে আবার বোটে করে আমরা ফিরে আসি। এখনো যারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল আমার আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আজকের ভিডিওটি শুরু হলো এলাহাবাদ সঙ্গমের পরের থেকে। এলাহাবাদের বাকি দর্শনীয় স্থানগুলি থাকবে আজকের আমার ভিডিওতে। চলো জার্নি শুরু, আর তার সাথে সাথে এই ভিডিওটাও আমি শুরু করছি। আজকে নিশ্চয়ই আগের ভিডিওটা তোমরা দেখেছো যে আজকে আমি এসেছিলাম এলাহাবাদের সঙ্গম ঘুরলাম, ঘুরে বেরিয়ে এবার যাবো এই ফোর্টের, এখানে ফোর্টের ভেতরটা যাবো। আর এখানে একটা হনুমানজি আছে, মানে শুয়ে আছেন হনুমানজি, সেটাও দর্শন করবো। এলাহাবাদের সঙ্গমের পাশেই অবস্থিত এলাহাবাদ দুর্গ। এলাহাবাদ দুর্গ যাওয়ার এন্ট্রি গেট। এই দুর্গটি 1383 সালে মুঘল সম্রাট আকবর নির্মাণ করিয়েছিলেন। এলাহাবাদ দুর্গ তৈরি করতে প্রায় 40 বছর ধরে সময় লেগেছিল এবং 20,000-এর মতো শ্রমিক লেগেছিল। এই দুর্গের ভেতরে একটি বট গাছ আছে। কাহিনী অনুযায়ী শ্রীরামচন্দ্র, লক্ষণ এবং সীতা দেবী উনারা নৌকা বিহার করে সঙ্গমে যখন এসেছিলেন তখন এই গাছের নিচেই বিশ্রাম নিয়েছিলেন। এই সেই বটবৃক্ষ। রাম, সীতা, লক্ষণ যখন নৌকা বিহার করতে করতে এই জায়গায় এসেছিলেন তখন এখানে যে বৃক্ষটা আমি দেখালাম সেই বৃক্ষের তলায় উনারা বসেছিলেন। এখানে এই মন্দির আছে, রাম সীতা মন্দির, ওই ছোট মূর্তি আছে, আর এই বৃক্ষটাকে পুরো ঘিরে দেওয়া আছে। ফটো তোলা যাবে না। হ্যাঁ, চারিদিকে লেখা আছে ফটো তোলা যাবে না। ফটো তোলা যাবে না। আমি তো তবুও লুকিয়ে চুরিয়ে একটু তুলেছি, 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিডিওটা, ওটাকেই যেটুকু দেখাতে পেরেছি। এই দুর্গটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যে একটি অক্ষয়বট গাছকে ঘিরে এই দুর্গটি রয়েছে। এই অক্ষয়বট গাছ ঘিরে পাতালপুরে একটা মন্দির আছে। দুর্গের এক প্রান্তে আছে বটবৃক্ষ, অপর প্রান্তে আছে অক্ষয়বট ও তাকে ঘিরে মন্দির। এবার সেই মন্দিরের দিকেই যাচ্ছি। মন্দিরটি পাতালপুরি মন্দির। এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে। এই হলো সেই প্রাচীন অক্ষয়বট গাছ। দেখা হয়ে গেল, ফোর্টও এখানে দেখে নিলাম, এই ফোর্টটা, সঙ্গমও ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি লেটে হুয়ে, এবারে শুয়ে আছে এরকম হনুমানজির দর্শন করতে, মানে হনুমানজি শুয়ে আছে। সঙ্গমের থেকে 1 কিলোমিটারের মধ্যে
মধ্যে পড়ে লেটে হুয়ে হনুমানজি মন্দির, যেটা বড়ে হনুমানজিও বলা হয়ে থাকে। চলে এলাম হনুমানজি মন্দির। মন্দিরের বাইরে অনেক প্রসাদের দোকান। হনুমানজির মাথা উত্তরে, পা দক্ষিণে, বাম হাতে রাম লক্ষণ, ডান হাতে গদা, ডান পায়ের নিচে অহিরাওয়ান ও বাম পায়ের নিচে পাতালপুরীর কামদা দেবী। হনুমানজির মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয়েছিল মন্দিরের 8-10 ফুট নিচে। কথিত আছে গঙ্গার জল যখন বাড়ে হনুমানজিকে স্পর্শ করে তা গঙ্গার জল কমে যায়। এই হনুমানজি মন্দিরের একটি পৌরাণিক কাহিনী আছে। বলা হয় কৌনজের একজন ধনী ব্যবসায়ী বিন্ধ্যাচল পাহাড়ের পাথর কেটে এই হনুমানজি মূর্তি বানিয়ে নৌকা করে ফিরছিলেন এই পথ দিয়ে। সঙ্গমে আসার পথেই মূর্তি হঠাৎ করে ভারী হয়ে যায় এবং নৌকা ডুবতে থাকে। তার ফলে মূর্তিটিও ডুবে যায়। পরে বালগিরিজি মহারাজ বালির নিচে এই মূর্তিটি খুঁজে পান এবং পূজা প্রচলন শুরু করেন। এটি হবন কুণ্ড। হনুমানজি মন্দির দর্শন করে চলে এলাম এবার গরম গরম চা খেতে। মন্দিরের সামনেই একটা দোকানে চা খেলাম, 10 টাকার চা। আদা দেওয়া আছে। চা খেয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ভিজিটিং পয়েন্টের পথে। এটা হলো জগৎগুরু শঙ্করাচার্যের আশ্রম। হনুমানজি মন্দির দর্শন করলাম, কি ভিড়! হঠাৎ করে কোথা থেকে একটা দল চলে এলো এবং তারা সে মানে কিছু বলার নেই, জলের বেগে ঢুকে গেল। আর একবার আমার চশমা কোত্থেকে ঢুকে গেল, জলের বেগে ঢুকে। যাই হোক, মন্দির দর্শন হয়ে গেল মোটামুটি ভাবে, অল্প একটু ফটোও তুলেছি। এবার নেক্সট আমরা যাচ্ছি শক্তিপীঠ। এখান থেকে 1 কিলোমিটারের মতো রাস্তা। চলে এলাম সতীপীঠে। এটা হচ্ছে আলোপি দেবী মন্দির। এটা একটা শক্তিপীঠ, মায়ের ডান হাত পড়েছে, আলোপি দেবী নাম। চলো যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করেই চোখে পড়বে অনেক প্রসাদের দোকান। এই শক্তিপীঠ এমন একটি শক্তিপীঠ যেখানে কোনো দেবী মূর্তি নেই, আছে চৌকো বক্সের একটি ডলি বা ডুরি। এটাই পুজো করা হয়ে থাকে। আলাপি অর্থাৎ যা শেষ। কাহিনী অনুযায়ী সতীর মৃত্যুবরণের পর তার মৃতদেহ বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন এবং সতীর বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে শক্তিপীঠ তৈরি হয়েছিল। শেষ অংশটি এই স্থানে পড়েছিল। আলোপি অর্থাৎ অন্তর্দানের সমাপ্তি হয়েছিল। এই মন্দিরের চারিপাশে বেশ কিছু দেবদেবীর মূর্তি আছে। মন্দিরের বাইরে এটা যজ্ঞস্থল। এখানে একটি মানস বৃক্ষ আছে। বলা হয় এখানে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য অনেকেই চুনরি বাঁধেন। ইচ্ছা পূরণ হয়ে গেলে সেই চূর্ণি খুলে ফেলতে হয়। শক্তিপীঠ মন্দিরের বিপরীতেই আছে শিব মন্দির, ভৈরব মন্দির, মাধবেশ্বরী অষ্টাদশা ভৈরব মন্দির। সতীপীঠ দেখে দর্শন করে তার সাথে সাথে এলাহাবাদের যে সাইট সিন ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল, দেখা হয়ে গেল। সঙ্গমটা দারুণ লাগলো, সত্যি দারুণ লাগলো। এবার চলেছি আমরা বেনারসের পথে। আমাদের এবার বেনারসের যাত্রা শুরু হলো আর এলাহাবাদের ট্যুর শেষ হলো। যেতে অনেকটাই সময় লাগবে, আসতেও আমাদের অনেকটাই সময় লেগেছিল। 130 কিলোমিটারের মতো ডিস্টেন্স অ্যাপ্রক্স এলাহাবাদ থেকে বেনারস অব্দি। সময় যাত্রা আমরা শুরু করেছিলাম এলাহাবাদ থেকে। এখন বাজছে 4:31 আর কি লম্বা লাইন দেখো সামনে।
আগে নিশ্চয়ই কাজ হচ্ছে বা কিছু আটকে আছে, তার জন্য লম্বা জ্যাম। দেখা যাক কতক্ষণে পৌঁছাই বেনারসে। মার্কেটে পর পর অনেকগুলো ঘর ভেঙে দিয়েছে, দোকান ভেঙে দিয়েছে। রাস্তা তৈরি হবে দুধারে, তাই সমস্ত ভাঙছে আর তার ফলে রাস্তাও জ্যাম। একদিনেই কমপ্লিট করা যায়, কেউ চাইলে আর একদিন হাতে রাখতে পারো, স্টে করতে পারো, তবে একদিনেই পুরো এলাহাবাদ ট্যুর কমপ্লিট করা সম্ভব। যে যে স্থানগুলি আমি দেখিয়েছি তার সাথে সাথে আরো কিছু দর্শনীয় স্থান আছে, চাইলে দেখতে পারো, যেমন পার্ক আর মিউজিয়াম। পার্ক আছে চন্দ্রশেখর আজাদ একটি পার্ক। এই পার্কে স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর ইংরেজদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন। এই পার্কের সাথেই আছে একটি মিউজিয়াম। তাছাড়া আছে আর একটি মিউজিয়াম আনন্দ ভবন, যেখানে নেহেরু পরিবারের ব্যবহৃত জিনিস রাখা আছে। আর আছে খসরুবাগ, যেখানে জাহাঙ্গীরের প্রথম পুত্র খসরুর সমাধি আছে। এই তো আলো চলে এসছে, এই সমস্ত স্ট্রিট লাইটের যেটা আলো তোমার বেনারস থেকে এলাহাবাদ পর্যন্ত। সোজা হচ্ছে গাজীপুর আর এই সাইডে লেফটে হচ্ছে এয়ারপোর্ট। Left side of the airport. থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে কচুরির সন্ধানে। এখানে আমাদের হোটেলের বাইরেই একটা আছে রাম ভান্ডার, সেখানে ভালো বেশ খুব মানে সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক ভিড় হয়। আমি ভিড়টা বারবারই দেখছি, কিন্তু গিয়ে আর খাওয়ার সময়টা পাচ্ছি না। তো এখন ভাবলাম যাই গিয়ে দেখে আসি। এই সময়তে আর মনে হয় কচুরি পাওয়া যাবে না, ওটা কচুরির জন্য বিখ্যাত। এখন তো ঘড়িতে বাজছে 7:48। আশা করি মনে হয় না যে কচুরি পাবো। যদি পেয়ে যাই, সকাল থেকে রাত পর্যন্ত দেখি ভিড়, তো এবার গিয়ে দেখবো যে পাওয়া যায় কি যায় না। না হলে সকালবেলাতে খেয়ে নেব। চলে এলাম শ্রীরাম ভান্ডার। প্রথমেই এখানে কিছু মিষ্টি টেস্ট করব। প্রথমেই নিয়ে নিলাম অমৃতি জিলিপি। ঠান্ডা এখানে বেনারসে। এখানে ফার্স্টে আমি আগে একটা জিলিপি দিয়ে শুরু করছি খাওয়াটা। জিলিপিটা খেয়ে দেখি কেমন খেতে। বেশ কুমড়ে আছে, ভালো খেতে, কিন্তু বেশ ভালো খেতে। এটাও একটা মিষ্টি, এই দোকানের এই মিষ্টিটা বেশ ভালো শুনলাম। মানাইকি গিলোড়ি খাচ্ছি। দেখো এখানে বেশ সবুজ সবুজ কিছু একটা দেখতে পাওয়া যাচ্ছে। পেস্টটা আছে ভেতরে, সেন্টেড। এবার রাবড়ি নিলাম। এবার রাবড়ি খাবো। রাবড়ির সাথে মিষ্টি আছে এটা। এখানে রাবড়ি মিষ্টির সাথে মিক্সড করা আছে। রাবড়ির মধ্যে আম সন্দেশ দেওয়া আছে। এটা খেয়ে দেখি টেস্ট কিরকম আছে। বাপরে কি জিনিস, বুঝতে পারছি না ঠিক। কাজু পেস্তা সমস্ত কিছু দেওয়া আছে এর মধ্যে। কাজু পেস্তা এলাচ অনেক কিছুই আছে এর মধ্যে। কাজু আছে, পেস্তা আছে।
রাবড়ির সাথে মিক্স করেছে, আর সেন্টও আছে, কেশর আছে, কেশরও আছে, সেন্টও আছে, সবকিছু আছে মেশানো। এটা হচ্ছে প্যারা। এটা এই দোকানের এক রকমের প্যারা, খুবই মিষ্টি। খাচ্ছি এবার। मटर वाला नहीं अच्छा लगा ऐसे करे ना नहीं পুরো গুড় মুখের সাথে মিলিয়ে যাচ্ছে, ভালো লাগলো না এটা খেতে, আমার ভালো লাগে। এবার প্যারাটা এবার খেয়ে দেখবো, মিষ্টি আছে। সবই মোটামুটি মিষ্টি, যেমন নাম শুনেছিলাম তেমন আমার কিছু মনে হয়নি খেতে। মিষ্টি খেয়ে এবার চলে এলাম চাট খাওয়ার জন্য। বাস্কেট চাটি শ্রীরাম ভান্ডার, তার আমি খাচ্ছি বাস্কেট চাট শ্রীরাম ভান্ডারে। তো টেস্ট করে দেখি কেমন খেতে। এখানকার বাস্কেট চাট কচুরি ফেমাস, কিন্তু সেটা সকাল 7টা থেকে 12টার মধ্যে পাওয়া যায়। তো এখন তো পাওয়া যাবে না, তাই সকালবেলাতেই আসতে হবে 7টা থেকে 12টার মধ্যে। তো এখন খাচ্ছি বাস্কেট চাট। এই তো খেয়ে দেখি যে টেস্টটা কেমন। ভালো খেতে। মাঝখানে ওই হোয়াইট কালারের ওটা দই বড়া দিয়েছিল, গ্রিন চাটনিটা ব্যাপক। বাস্কেটটা খেতে পাচ্ছি না এই মুহূর্তে, শক্ত আছে। খেতে যদি হয় এই বাস্কেটটা, তাহলে কিন্তু অবশ্যই এটা হাতে করেই খেতে হবে। এটা একদম মানে এবার বাইরে থেকে থেকে ঠান্ডার মধ্যেও হতে পারে। কচুরি ফেমাস, সকালে এসে কচুরিটাই খাবো। আমি আর কচুরিও খাবো না, কারণ মিষ্টিও আমার ভালো লাগেনি। ডালাটা তো পুরো মানে মনে হচ্ছে যেন একটা গুড়ের ডালা, ডালা যেটা পুরো চারটাকেটাও ফেলে দেওয়া হলো। মানে কচুরিটা এত শক্ত। আমি প্রথমে 1 চামচ ফার্স্টে খেলাম, ওইটা সেই তোমার ওই গ্রিন চাটনিটা খেতে ভালো ছিল, সেই জন্য গ্রিন চাটনিটা খেলাম। আর ওই যেটা ওই দই বড়ার ওইটা দিয়েছিল, ওইটা ভালো খেতে ছিল। তো ওই জন্য খেয়ে ফার্স্টেই বললাম ভালো খেতে, কিন্তু পুরো ওই যে চাটটা বাটিটা না পুরো তেলের গন্ধ আর চিপসে গেছে, একটু খেতে পারলাম না। কটরিটা একটু খাওয়া গেছে, একদম বোগাস বানিয়েছে। অনেকেই ফেলে দিল, শুধু আমি একা নয়। খাবার ফেলে দিতে নেই বলে তাই আমি খেয়ে নিলাম, কিন্তু বাস্কেটটা আমি খেতে পারলাম না, এত তেলের গন্ধ। মা রেগে গেছে, মা বলেছে সকালবেলায় আর কচুরি খেতে আসবে না। চলে এলাম বাজে খাবার দাবার খেয়ে। এটা হচ্ছে রাম ভান্ডারের খাবার, কিন্তু সত্যি কথা বলতে খাবারগুলো খুব একটা বেটার না। এবার ওখানকার কচুরি ফেমাস, হতে পারে কচুরিটাই ভালো, চাট ওখানে ফেমাস নয়, আমি জানি না। এবার ভাবলাম কি যে একটু চাট খাই, কিন্তু সত্যি কথা বলতে আগের দিন যে বাস্কেট চাট খেয়েছিলাম ওইটা সত্যি খুব ভালো ছিল। এখানে তো বাস্কেট খেতেই পারলাম না, ভেতরে এইটুকু খেলাম যেমন করে হোক মোটামুটি ভাবে। প্রথমে যখন খেয়েছিলাম চাটনিটা বেশ ভালো লেগেছিল, প্রথমেই চাটনিটা পেয়েছিলাম দই আর ওই গ্রিন চাটনিটা ভালো ছিল, তো খেয়ে বেশ ভালো লাগলো। কিন্তু তারপরে
বাবারে কি বিচ্ছিরি খেতে। হোটেলের যে রিসেপশনে ছিল তাকে জিজ্ঞেস করলাম, সে বললো যে তাকে বললাম যে নাম তো শুনেছিলাম যেখানে খুব মানে ফেমাস আর কি কচুরি, আর চারিদিকে ভিড়ও প্রচুর, সকাল থেকে এত ভিড় দেখছি, আমি যতবার গেলাম ততবার দেখছি ভিড়। তো কি হচ্ছে বলছে ওই নামেই কাটে, যেহেতু নাম হয়ে গেছে এখন এইরকমই। এবার কচুরিটা সকালবেলায় ভালো পাওয়া যায়, অ্যাকচুয়ালি কচুরিরই নাম আছে, হতে পারে হয়তো চাটের নাম নেই তাই চাট ওরা বাজেই বানায় হয়তো, আমি জানি না, কিন্তু ইচ্ছা আর করছে না সকালবেলায় গিয়ে কচুরিটা খাওয়ার। 7টা থেকে 12টা পর্যন্ত কচুরি পাওয়া যায়, কিন্তু মিষ্টিগুলো যেগুলো খেলাম সেই মিষ্টিগুলো যে খুব একটা বেটার সেরকম বলবো না, মানে চাটের যা হালত দেখলাম মিষ্টির হালতও যে খুব একটা বেটার তা নয়। তার মধ্যে যে প্যারাগুলো খেলাম সেই প্যারাগুলো খুবই মানে বেটার। তোমাদের যদি কেউ বলে যে শ্রী রাম ভান্ডারে যান, এটা ভালো, আমাদের যেমন গাড়িওয়ালা বলেছে, মানে ড্রাইভার যিনি সে বলেছে, তাই জন্যই আমরা গেলাম, সেরকম বললে একদম যেও না। কারণ এই যে মানে প্রতিটা খাবারই খারাপ। ওরা যে রাবড়ি বলে যেটা দিল, রাবড়ি তো নয়, মানে রাবড়ি কি জিনিস জানি না, ওর মধ্যে ওটা অবশ্য মিক্স রাবড়ি বলেছে, আমের, হ্যাঁ রাবের মধ্যে মিষ্টি মিক্স করা, মিষ্টি তো নেই, মিষ্টি না, আমের আম জাতীয় কিছু একটা আছে, জিনিসটা তো একদমই ভালো না। আর যে চাট বলে যেটা দিয়েছে তার যে ওই কটৌরি নাকি আর ওই বাস্কেট ওইটা কবেকার যে তেলে ভেজেছে, তার মধ্যে ফাঁকা আকাশের নিচে না, ওটা একদম মানে যা তা মানে হয়ে গেছে, দাঁত দিয়ে ছিঁড়ে মানে একদম পুরো তেল চিটে গন্ধ ছেড়ে গিয়েছে। মানে আজকের ভাজা তো নয়, ও 2-3 দিনকার পুরনো ভাজা, তারপরেও যেটা বানিয়েছে সেগুলো আর ওই ওর মধ্যে দিলে আর কি হবে, সেই জন্য ওটাও খুবই বাজে। তাই ওই একজন কিন্তু সামনেই দেখলাম সে ফেলে দিল, গোটাটা ফেলে দিল পুরোটা। এবার আমি তো পুরোটা ফেলতে পারি না, তাই জন্য কিরকম মনে হয় যে ফেলে দেবো, দিয়ে খেয়ে নিলাম, কিন্তু আর বাস্কেটটা খেতে আর পারলাম না, এত তেলের গন্ধ। না না, এইসব বাজে খাবার খেয়ে লিভার নষ্ট করার কোনো দরকার নেই, তার চেয়ে না খাওয়াই ভালো। তার চেয়ে যদি আমি হোটেলে বেনারসি আলুর দম, আমি বললাম ওকে বেনারসি আলুর দম আর ফুলকপি রুটি এই খেলে কত ভালো করে শরীরে শান্তি হতো। যাই হোক, আজকে দাম হচ্ছে, আমি চললাম, আরে দাম হচ্ছে 100 টাকা করে, ওই বাস্কেট চাটের দাম 100 টাকা, পুরো জলে 100 টাকা, কোনো মানে হয় না 100 টাকা দেওয়া। চলে এসছে আজকের আমাদের ডিনার। এই হচ্ছে বেনারসি আলুর দম, তন্দুরি রুটি, আর দিয়েছে পেঁয়াজ, লেবু, লঙ্কা আর মিক্স পিকল। মুখটা খুবই খারাপ হয়ে গেছে ওই সমস্ত চাট খেয়ে, তাই অল্প একটু করে বেনারসি আলুর দম, এখানে খুব ফেমাস বেনারসি আলুর দম। তো আলুর দম বেনারসিও বলছে কেউ, কেউ বেনারসি আলুর দম, কেউ বলছে আলুর দম বেনারসি, তো এখানে বলছে আলুর দম বেনারসি, তো সেটা খাবো। আর তন্দুরি রুটি তো আছেই উইদাউট বাটার। তো চলো খেয়ে নি, টেস্ট করি কিরকম খেতে। এই একটা পিস, এই একটা পিস, দুটো পিস। আলুর মধ্যে পনির স্টাফ করা আছে। চলো খেয়ে দেখি যে এখানকার রান্নার টেস্ট কেমন। এখানের কিন্তু ডিনার বা কিছু খাওয়া হয়নি। আলুর ভেতরে কি পনিরের পুর দিয়েছে দেখালাম তোমাদেরকে। পনিরের স্টাফিং দেওয়া আছে ভেতরে, কাজু বাদাম আর পনির দিয়ে, মোটামুটি খেতে খেয়ে নি। আমি যে গাড়িতে করে ঘুরলাম তো ভালোভাবেই ঘুরলাম, খুব ভালো লাগলো। মানে আজকে এই এলাহাবাদ ট্যুরটা পুরোটাই ঘুরলাম, এখান থেকেই বুক করেছিলাম। ইনি আমাদের ঘুরিয়েছেন। দাদা আপনার নাম, ফোন নাম্বার আর ইনকা ট্রাভেল এজেন্সি আছে উনার, কৃষ্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির নামে। উনারা পুরো ঘুরিয়েও থাকেন, মানে তোমরা যদি কেউ এলাহাবাদ যেতে চাও, লখনৌ যেতে চাও বা বেনারসটা ঘুরতে চাও, গাড়ি আছে, গাড়ি তো আছে, গাড়ি তোমাদের দেখিয়ে দিলাম, বড় গাড়ি আছে, টোটো আছে, টোটো না ऑटो আছে, এই সমস্তগুলো আছে। আপনার নাম আর ফোন নাম্বার? हमारा नाम है कृष्णा यादव, मोबाइल नंबर है 9721274419। এই দিয়েই আজকের ভিডিওটা আজকে শেষ করছি। আপাতত গুড নাইট। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানিও। আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।